পাহাড়, বন আর লেক এ নিয়ে রাঙ্গামাটি। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে, কিন্তু এই জনপদ আবারও অশান্ত হয়ে ওঠার কিছু লক্ষণ এরই মধ্যে ফুটে উঠেছে। এ নিয়ে কি ভাবছেন পাহাড়ি বাঙালি জাতিগোষ্ঠীর মানুষেরা? বিবিসি বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাঙ্গামাটি থেকে। আজ প্যানেলে আছেন আওয়ামী লীগ দলীয় এমপি এবং রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও রাঙ্গামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, চাকমা রাজা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশিস রায় এবং বেসরকারি সংস্থা গ্রিন হিলের চেয়ারপারসন টুকু তালুকদার। বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি রাঙ্গামাটিতে, যেমনটা আগেই আপনারা শুনেছেন। অনুষ্ঠানে সরাসরি প্রথম প্রশ্নে যাচ্ছি। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন প্রয়াস চাকমা। পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে 1 মে থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান। সরকারের এখন কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। পার্বত্য শান্তি চুক্তি 17 বছরের মাথায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা তিনি একটি সংবাদ সম্মেলনে ঢাকায় বলেছেন, যদি চুক্তি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ না হয় 5 মাসের মধ্যে, তাহলে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। দেবাশিস রায়, এখন সরকারের কি করা উচিত? চুক্তিতে যা লেখা আছে এর বাইরে তো আঞ্চলিক পরিষদের মাননীয় চেয়ারম্যান কিছুই চান নাই। উনি চেয়েছেন একটা টাইম লাইন, একটা বিশেষ সময়ের মধ্যে অবাস্তবায়িত দিকগুলো বাস্তবায়ন করা। তো এখানে আমরা মাঝে মধ্যে হতাশ হয়ে যাই যে সরকারি তরফ থেকে বলা হয় যে গাণিতিক হারে এত শতাংশ বাস্তবায়িত হয়েছে, এতগুলো বিধানাবলী বাস্তবায়িত হয়েছে। তাহলে একজনকে বাজারে যদি আমি বলি 20টা জিনিস বাজার থেকে কিনে আনতে, আমি তো 16টা এনেছি, 75% করেছি। চালটা আনে নাই, ডালটা আনে নাই, তেলটা আনে নাই, লবণটা আনে নাই, এরকম অবস্থা। তো এখানে মূল যে বিষয়গুলো, বেসামরিকীকরণ, পুনর্বাসন, ভূমি বিরোধ নিষ্পত্তি, আঞ্চলিক ও জেলা পরিষদের কাছে তাদের যথাযথ ক্ষমতা হস্তান্তর, এবং এগুলো না করার জন্য আমি কোনো কারণ দেখি না। কারণ এগুলো সবই পার্বত্য চট্টগ্রামবাসীর জন্য যেমন কল্যাণ বয়ে আনবে, রাষ্ট্রের জন্যও আনবে, যে জন্য শেখ হাসিনার নেতৃত্বে চুক্তি হয়েছিল। কাজে অবশ্যই সরকারের সুস্পষ্ট সময়সীমা দিয়ে প্রতিষ্ঠান ও ব্যক্তিকে চিহ্নিত করে চুক্তির কোন অবাস্তবায়িত বিষয়গুলো বা আংশিক বাস্তবায়িত বিষয়গুলো করা উচিত। মিস্টার রায়, আপনার কি মনে হয় যে এটা একটা খুব কঠিন এবং জটিল বিষয় বাস্তবায়ন করাটা? আপনি কঠিন আর জটিল করাতে চাইলে করাতে পারেন। যখন চুক্তি স্বাক্ষর করেছিল সরকার চোখ বুঝে তো করেন নাই, অবশ্যই সেটা দেখে শুনে করেছে। সাংবিধানিক এক্সপার্ট আছে, তারা দেখে করেছে যে এগুলো করণীয়, করা যায় বলেই তো চুক্তি করেছে। এখানে আমি একটা জিনিস, সন্তু লারমা তিনি সংবাদ সম্মেলনে একটি কথা বলেছে যে চুক্তির মাধ্যমে পাহাড়ি জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। আপনার কি তাই মনে হয়? ওনার ভাষা উনি বলুক, আমার ভাষা আমি বলবো। আমি সেই শব্দ ব্যবহার করি আর না করি প্রতারণা, কিন্তু ফলাফলটা দাঁড়াচ্ছে যে যতখানি লেখা আছে তার মধ্যে মাংসের টুকরোগুলো, বড় বড় জিনিসগুলো যেগুলো একটু আগে আমি বললাম, সেগুলো বাস্তবায়িত হয় নাই। তাহলে কথা দিয়ে, তাহলে কথা রেখেছে যদি সরকার বলে, সেটা কি সত্য করা হবে? ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সরকার কি করা উচিত? এই যে সন্তু লারমা একটা আলটিমেটাম দিয়েছেন, 5 মাসের মধ্যে শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য একটা কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমি ওই লাইনে কথাগুলো বলবো না এইভাবে, ধন্যবাদ। আমি চুক্তিটা কারা বাস্তবায়ন করবে, কারা করবে না, এটা কিন্তু সরকার এবং আঞ্চলিক পরিষদ বা জেএসের দায়িত্ব। আমি মনে করি না যে এখানে আমাদের ব্যক্তিগতভাবে কিছু করা আছে। এরপর আমি এটা মনে করি যে চুক্তি বাস্তবায়ন হয়নি, এ কথাটাগুলো বলছেন অনেক দিন আগে থেকে। যদি আলটিমেটাম দিতে হয় তখন থেকে দিতে পারতেন। আর এখনও আলটিমেটাম দিয়েছেন, সরকারের সাথে বৈঠক করছেন, সরকারের সুযোগ সুবিধা নিচ্ছেন, সবগুলো থাকার পর আমি জানি না উনি হঠাৎ করে কি কারণে 1 মে থেকে অসহযোগ করবেন, এটা আমি ঠিক বলতে পারবো না। মিস্টার লারমা বলেছেন যে পাহাড়ি জনগণের হাতের অস্ত্র কেড়ে নিতেই পার্বত্য শান্তি চুক্তি করা হয়েছিল, তাই কি ব্যাপারটা? আমি আমাদের শ্রদ্ধেয় চাকমা সার্কেল চিফ মিস্টার দেবাশিস রায়ের কথা মতোই বলছি
যে উনি বলছেন উনার মতো করে বলতে, আমি আমার মতোই বলছি। উনি যদি সরকার তখন কি জানতেন না যে চুক্তিটা বাস্তবায়ন করতে কঠিন হবে? তাহলে অস্ত্র যদি নিয়েবেন এই চিন্তা করে থাকেন, তাহলে জাস্টিস কি জানতো না যে অস্ত্রটা নিয়ে নেওয়ার জন্য চুক্তি করছে? তাহলে ওনাদের দুজনকে বোঝা উচিত ছিল। এখন এটা কঠিন, এটা বোঝা উচিত ছিল দুপক্ষেই। আপনার কাছে কি মনে হয়, এটা কি জটিল কঠিন? আমি মনে করি এই চুক্তিটা পুরোপুরি সব জনগণের, সব সম্প্রদায়, সব জাতি, সকল ক্ষেত্রে সমানভাবে যে এই চুক্তিটাকে অলঙ্ঘনীয় বিষয় করে রাখার জন্য এবং এই চুক্তিটা সবাইকে মেনে নেওয়ার জন্য সবাইকে মিলে করার চেষ্টা করা মানে উচিত ছিল। এই যে চুক্তি আছে, যেটা মানে স্বাক্ষর করা হয়েছিল 17 বছর আগে, এই চুক্তিটা কি সম্পূর্ণ বাস্তবায়ন করা যায়? এই চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন করা, যারা চুক্তি করেছেন, আবার আমাদের রাজাবাবুর কথা মতোই বলি, যারা করেছেন তারাই জানবেন, ওনাদের কথাই জানবেন, আমি তো বলতে পারবো না। তবে একটুক বলতে পারবো যে চুক্তিটা বাস্তবায়ন করা যারা করেছেন তাদের উচিত ছিল, যারা এখন আছেন তাহলে মিস্টার ভুট্টো, তাদেরকে চুক্তির ব্যাপারে ওনাদের চিন্তা করে মানে কথা আপনার বলা কি উচিত মনে ছিল। হয় এই চুক্তির মাধ্যমে কি কোনো একটি অংশকে বঞ্চিত করা হয়েছে? আমি নিশ্চিত যে একটি সম্প্রদায়, একটি জাতিকে বঞ্চিত করা হয়েছে। কোন সম্প্রদায় সেটা? এটা বিশেষ করে আমি মনে করি এই চুক্তির মাধ্যমে বিশেষ করে এই এলাকার সবচেয়ে বড় যে জনগোষ্ঠী, এটা উপজাতিদের পরে, উপজাতিদের মধ্যে তো মারমা, চাকমা অনেক ট্রাইবস আছে, আমি মনে করি বাঙালিদেরকে বঞ্চিত করা হয়েছে এই ধন্যবাদ, চুক্তির মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা কি ভাবছেন, তাদের মতামত নেব। শুরুতে তৃতীয় সারিতে। চুক্তি যারা করেছেন তারাও সেটা মেনে নিতে পারছেন না, যাদের সাথে চুক্তি হয়েছে তারাও মেনে নিতে পারছেন না, এবং যাদের জন্য করা হয়েছে তারাও মেনে নিতে পারছে না। আজকে 17 বছর এখানে এখনও অস্ত্রবাজি, চাঁদাবাজি সমানে চলছে। আমি বুঝি না যে আওয়ামী লীগ সরকার এর মধ্যে দুবার ক্ষমতায় আসছে এবং বিএনপিও ক্ষমতায় ছিল, তো চুক্তির পক্ষে বিপক্ষে কেউ কিন্তু এটা বাস্তবায়নের উদ্যোগ নেয় নাই। এবং যাদের জন্য করা হয়েছে এখানকার ক্ষুদ্র গোষ্ঠী জাতিসত্তার জন্য, তাদের মধ্যে বৃহত্তর একটা অংশ চুক্তির বিরোধিতা করছে এখনো সশস্ত্র তাহলে এখন সরকার কি করবে, কি করা উচিত? সরকারের করা উচিত, আসলে আমরা যারা সাধারণ মানুষ এখানে আছি, এই যে যারা রাঙ্গামাটি যে দেখতে আসছে, যারা ঘুরতে আসছে রাঙ্গামাটি, আমরা কোথায় যাব? আমাদের জন্য সরকার কি চিন্তা করছে, এবং এখনো কেন অবৈধ অস্ত্র, এখনো কেন অপহরণ, চাঁদাবাজি, গুম এগুলো চলছে, এটার সমাধান চাই। ধন্যবাদ আপনাকে। তৃতীয় সারিতে মাঝখানে। ধন্যবাদ। আসলে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বিবিসি বাংলাকে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আসলে দীর্ঘ প্রায় 18 বছর তো হয়েই গেল যে চুক্তি হয়েছে। তা আসলে চুক্তিতে তো আসলে এখানে আমি মনে করি ব্যক্তিগতভাবে এই চুক্তিতে কিন্তু যে আমরা যদি একটু আঞ্চলিক পরিষদ আইনটা দেখি, জেলা পরিষদ আইনটা দেখি, সেখানে কিন্তু একটা আনুপাতিক হারে কিন্তু প্রত্যেক সম্প্রদায়ের একটা এখানে অংশগ্রহণ এখানে আছে। জেলা পরিষদে কিন্তু আমি আপনাকে বলি, দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ এখানে নেই। আমি শুধু আপনার কাছে জানতে চাচ্ছি যে সন্তু লারমা যে আলটিমেটাম দিয়েছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আসলে এটা আসলে একটা ওনার জন্য 18 বছর হয়ে গেল, এটা যথাযথভাবে যে চুক্তির যে সমস্ত বিষয়গুলো যথা বাস্তবায়ন না হোক, এবং সবচেয়ে সর্বোপরি জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ নির্বাচন, আপনি কি এটাকে সমর্থন করেন? এই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়াকে আপনি সমর্থন করেন? এটা ওনাদের রাজনৈতিক একটা ওনারা ঘোষণা দিয়েছেন, আপনি সমর্থন করেন? সেটা একটা ঘোষণা দিয়েছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে ওনার মতো করে উনি সেটা ঘোষণা দিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে, যদি সেটা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু উনি এই মানে যে আন্দোলনটা সেটা উনি দিয়েছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে যে জিনিসটা হচ্ছে একটা, আমরা কিন্তু যারা সাধারণ মানুষ, এটা চুক্তিটা বাস্তবায়ন না হওয়ার কারণে আমরাও হতাশ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এখানে তো পাহাড়ি আরো অনেকেই আছেন, দেখি মাঝখানে একজন হাত তুলেছেন। আপনি। আজ এই সময়ে এসে আমি মনে করি আসলেই চুক্তি বাস্তবায়ন করা খুবই জরুরি বিষয়। তো চুক্তির সাথে ভূমির বিষয়, তারপরে নারীদের সমাজে অভয়ভাবে নির্ভয়ে চলারও একটা অধিকার আছে। তো আজকাল দেখা যাচ্ছে চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে যেভাবে ভূমি নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে ওটা বেড়েই চলেছে বরং, এবং কি যে গত 15ই ডিসেম্বরেও যে সাম্প্রতিক সময়ে কাপ্তাইতে একজন নারী শিশু, আদিবাসী শিশু নারী ধর্ষণের শিকার হয়েছে এবং মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে। তো আমার মনে হয় চুক্তি বাস্তবায়ন যদি হয় তাইলে এগুলো রক্ষা পেতে পারে। তো আরেকটা বিষয় এই ধরনের দেখা যায় যে বিভিন্ন পশুদের জন্য অভয়ারণ্য সৃষ্টি করা হচ্ছে, কিন্তু এখানে কেন এই নারী শিশুদের জন্য এই সংরক্ষণ করা হচ্ছে না? চুক্তির বিষয়ে কথা বলছি। সন্তু লারমা একটা আলটিমেটাম দিয়েছে, ওনার প্রশ্ন ছিল যে সরকার এখন কি করবে। আপনার কি মনে হয় যে সন্তু লারমার যে আলটিমেটাম যেটা দিয়েছে, আপনি এটাকে সমর্থন করেন? হ্যাঁ, আমি অবশ্যই বলবো এটা, যে সরকারের সদিচ্ছা থাকলে এটা খুব তাড়াতাড়ি শীঘ্রই এটা বাস্তবায়ন সম্ভব করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। প্যানেলে আবার ফিরে আসি, টুকু তালুকদার।
আসলে আমি যেটা ভাবছি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং সরকার যখন চুক্তি করেছিল তারা খুব আন্তরিক হয়ে চুক্তিটা করেছিল। যেহেতু আন্তরিক হয়ে চুক্তিটা করেছে, চুক্তি এক পক্ষ, আমি বলবো যে সরকারের একটা দায় অবশ্যই থেকে যায় এবং দায়টা বেশি সরকারের দিকে, আমাদের মানে চাওয়াটা বেশি থাকে। আর সে যেটা হলো কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, যেহেতু চুক্তিটা বাস্তবায়ন অর্ধেক কেন করবে, পূর্ণটাই করবে এবং করতে পারবে বলে কিন্তু চুক্তিটা হয়েছিল। আর আমার মনে হয় এখন যেটা আপনার করা কাছে উচিত, এটাকে অসম্ভব কিছু মনে হচ্ছে না না? আমার মনে হয় চুক্তিটা বাস্তবায়ন করতে পারবে বলে হয়েছিল, আমি বলছি, এবং দুপক্ষ একমত হয়ে করেছে। যেটা আমি বলছি যে সরকার তার কমিটমেন্ট রাখবে। আর প্লাস হলো যে চুক্তিটা যত বাস্তবায়ন হবে না তত জটিল অনেকগুলো আরও ইস্যু কিন্তু বেরিয়ে আসবে। তবে দ্রুত এটা কিন্তু সরকারের একটা পদক্ষেপ নেওয়া দরকার, সবাইকে নিয়ে বসে এটা কিভাবে আরও বাস্তবায়নটা করা যায় এটা আমার মনে একটু বসার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমি চিনু আপনার কাছে আসবো। তার আগে আরেকটি প্রশ্ন একই বিষয়ে আছে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে। এই প্রশ্নটি করবেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, আমার প্রশ্ন প্যানেলের কাছে, পার্বত্য চট্টগ্রামে কোনো সম্প্রদায়কে বেশি সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে কি পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? আপনার দৃষ্টিতে কাদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? এই অঞ্চলে যারা বসবাস করে, আমি মনে করি সবাই পাহাড়ি, কিন্তু শুধুমাত্র উপজাতিদেরকে পাহাড়ি বলা হয়। কিন্তু আমরা যারা বাঙালি বসবাস করি, আমরা কি পাহাড়ি নই? তাহলে আমাদেরকে বাঙালি বলে যারা পাহাড়িদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাহলে স্থায়ী শান্তিটা প্রতিষ্ঠা করার জন্য সরকারের কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটা এরই মধ্যে সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো তুলেছেন, আমি আসি ফিরোজা বেগম চিনু আপনার কাছে। শুরুতেই যেটা ছিল যে সরকারের এখন কি করা উচিত, সন্তুল আলমা একটা আলটিমেটাম দিয়েছে, বিভিন্ন ধরনের কথা আপনি শুনেছেন। আমি বাবু জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লর্মার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যেদিন 2 ডিসেম্বর শান্তি চুক্তি হলো তারপর থেকে কখনো তিনি সন্তুষ্ট ছিলেন না। সেই চুক্তিটা বাস্তবায়ন করার জন্য যে সময়টুকু দেওয়া দরকার, সেই সময়টুকু দিতে তিনি আমাদেরকে সম্মত হন নাই। সব সময় দেখেছি আমরা তার বিরোধিতা করেছে। আমরা যারা চুক্তি সম্পাদন করেছে সরকার, তার সাথে আমি মনে করি যাদের সাথে চুক্তি করেছি আমরা কিন্তু বন্ধু সম্প্রদায়। উচিত ছিল দুই পক্ষের পরামর্শ দিয়ে চুক্তিকে বাস্তবায়নের প্রক্রিয়াকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা ফিরোজা বেগম চিনু, এখানে একটি বিষয় আপনি বলছেন যে সময়টা দেওয়া হয়নি। এখানে একটি কথা আমি দেখছিলাম যে যখন এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 17 বছর হলো, ইলিরা দেওয়ান তিনি লিখেছেন যে আশার কথা শুনতে শুনতে পাহাড়ের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। 17 বছর কি কম সময় না, বেশি সময়? আপনি বোধহয় আমি কথাটা বুঝাতে পারি নাই। আমি বলেছিলাম যে শান্তি চুক্তি 2 ডিসেম্বর যখন আপনার চুক্তি হয়েছে তখন থেকে তিনি বিরোধিতা করেছেন। তখন থেকে আমরা শুনেছি সরকার তখন আপনার 97-98-তে ক্ষমতায় ছিল, প্রতিনিয়ত রাস্তার মধ্যে শেখ হাসিনার চামড়া তুলে নিচ্ছিল। আমি আপনাদের কাছে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, একমাত্র এই পাহাড়ের সমস্যাটাকে তিনি রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি সমাধানের পথ বেছে নিয়েছেন। সন্তুল আলমার আলটিমেটামকে আপনি কিভাবে দেখছেন, কি করা উচিত? আমি মনে করি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, উনি অনেক সময় অনেক কথাই বলেন, জানি না উনি এটা কিভাবে বলেছেন, কেন বলেছেন। তার 3 দিন পরে তিনি আবার সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি আবার অন্য কথা বলেছেন। তো যাই হোক, আমরা আলটিমেটামের ভীত নই। আমরা যদি ওই ধরনের আলটিমেটাম হয় তাহলে আমরা রাজপথে সেটাকে মোকাবেলা করব। আপনারা কি মনে করেন যে এটাকে বাস্তবায়ন করা বেশ কঠিন? কোনো কঠিনই না। আপনি দেখেন আমাদের আশেপাশে অনেক রাষ্ট্রে শান্তি চুক্তি হয়েছে, সব চুক্তি কিন্তু পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয় নাই। আমরা কিন্তু এই শান্তি চুক্তি এই আওয়ামী লীগ সরকার এটাকে অনেকটুকু আগিয়ে নিয়ে গেছে। আমাদের বোধহয় আর 4টা বিষয়ে আমরা একটু। এখানে একজন দর্শক প্রশ্ন তুলেছেন যে এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কোনো একটা অংশকে, সম্প্রদায়কে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, এর মাধ্যমে কি শান্তি প্রতিষ্ঠা সম্ভব? আমি আপনাকে একটু কথা বলি। আমরা এই এলাকায় যারা বসবাস করি, বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের, আমরা কিন্তু মেনে নিয়েছি এখানে কিন্তু একজন মন্ত্রী হবেন উপজাতি, আমরা মেনে নিয়েছি। একজন চেয়ারম্যান হবেন জেলা পরিষদের উপজাতি, আমরা মেনে নিয়েছি বাঙালিরা। এখানকার আপনার উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হবেন উপজাতি, আমরা সেটা মেনে নিয়েছি। এই মেনে নেওয়াটাকে পুঁজি করে আমরা যাদের সাথে চুক্তি করেছি তাদের উচিত, যারা সমতলবাসী এখানে বসবাস করে, এটা বাংলাদেশের একটা অংশ, এখানে বসবাস করার সকলের অধিকার আছে। সুতরাং
তাদের সাথে মিলমিশ করে থাকাটাই শ্রেয় বলে মনে করি। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সব কিছুকে উনি যেটা বলছেন যে অনেক কিছু মেনে নিয়েছে, আসলে কি সব মেনে নেওয়া হয়েছে, না ভেতরে অসন্তোষ আছে কোনো? আসলে অসন্তোষ তো আছেই। অসন্তোষ না থাকলে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান এই কথাগুলো বলছেন না, ওনার অসন্তোষ আছেই। এখন এটা কথা হলো যে উনি চুক্তি করেছেন, ওনার অসন্তোষ আছে, যারা চুক্তি করেছে তাদেরও আছে, যাদের জন্য চুক্তি করেছে তাদেরও আছে। তাহলে আমাদের সবার যদি অসন্তোষ থাকে, এই চুক্তিটা পুনর্মূল্যায়ন করা হোক। এখানে বাঙালিদের মধ্যে কোনো অসন্তোষ কি আছে বিষয়টা নিয়ে, চুক্তি নিয়ে? চুক্তি নিয়ে বাঙালিদের মধ্যে অবভিয়াসলি অসন্তোষ আছে, এবং বাঙালিদের মধ্যে আছে এটা এরকম যে বাঙালিরা মনে করছে এই চুক্তির মাধ্যমে বাঙালিদের স্বার্থটা পরিপূর্ণভাবে সংরক্ষণ হয়নি। আর সুযোগ বিশেষ করে সুবিধা ভোটের বাঙালিরা অধিকার, পাচ্ছে না, সেটা চাকরি নিয়ে। অধিকার, থাকার অধিকার, এগুলো হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আবার একটু দর্শকদের মতামতেই মাঝের সারিতে একজন। আমি সব কিছুর উপর মানে শ্রদ্ধা রেখে বলতেছি, এটা হচ্ছে বাংলাদেশ সংবিধান যেটা আছে, ওইখানে আর্টিকেল 18 নাকি 19 মনে নেই, ওইখানে সুস্পষ্টভাবে বলা আছে অনগ্রসর জাতিসত্তাকে কিছু প্রিভিলেজ দেওয়ার জন্য কিন্তু এই সব কিছু করা। এইখানে অন্য কোনো বিষয় বলে মানে থাকার বলে আমার মনে হয় না। ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে একজন। আমরা সমগ্র বাংলাদেশকে এক মনে করি, কিন্তু প্যানেলের কাছে আমার প্রশ্ন হচ্ছে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়িকে আমরা আলাদাভাবে কেন দেখি? অন্য ক্ষুদ্র গোষ্ঠীও কিন্তু বাংলাদেশে অবস্থান করছে, যেমন সাঁওতাল, তারা তাদের অধিকার নিয়ে বেঁচে আছে। তাহলে কেন আমরা রাঙামাটিটাকে সম্পূর্ণ বাংলাদেশ থেকে আলাদা করব, কিংবা শান্তি চুক্তি কেন করব? ধন্যবাদ আপনাকে। এখানে তো পাহাড়ি অনেক নারীরাও আছেন, আপনারা তেমন একটা কথা বলছেন না। সামনের সারিতে আপনি কি কিছু বলতে চান এই বিষয়টা নিয়ে? সামনের সারিতে আপনি। ধন্যবাদ আপনাকে। আসলে বাঙালিদেরকে বঞ্চিত করা হচ্ছে সেটা আমি বলবো না, কারণ এখানে যুগ যুগ ধরে আমাদের আদিবাসী পাহাড়িরাই রয়ে গেছে। আর যে শান্তি চুক্তি করা হয়েছে, শান্তি চুক্তির যে পূর্ণ বাস্তবায়ন হচ্ছে না, তার কারণেই কিন্তু এই আলটিমেটাম। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। রাজা দেবাশিস রায়। অনেকগুলো বিষয় আছে যে চেষ্টা করে দু একটা হতে। এখানে যে চুক্তি বিরোধের কথা বলা হয়েছে, দু ধরনের বিরোধ আছে। কারা বলছে যে চুক্তিতে পাহাড়িদেরকে বেশি দেওয়া হয়েছে, এজন্য বিরোধ করছে। আরেকটি গোষ্ঠী আছে যারা বলছে যে বিরোধ করছে জনসংহতি সমিতি দ্বারা যেটা স্বাক্ষরিত চুক্তি এখানে কম হয়েছে, দুটোকে গুলোলে চলবে না। সুতরাং এই বিরোধের কারণে যে চুক্তি বাস্তবায়ন হচ্ছে না, এটা অজুহাত হতে পারে, এটা কারণ না। আর চুক্তিতে অনেক কিছু যে জিনিসগুলো আছে লেখা, এটা হলো যে মৌলিক অধিকার। একজন ভাই মাঝের সারি থেকে বললেন যে বাংলাদেশ সংবিধানে যে সমাজের অনগ্রসর অংশের জন্য রাষ্ট্র যে কোনো পদক্ষেপ নিতে পারে, যাকে বৈষম্যহীন বলা যাবে না, বৈষম্যমূলকভাবে এটা গণ্য হবে না। তো সেটার অধীনেই পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, চুক্তিতেও লেখা আছে, চুক্তি উত্তর আইনেও লেখা আছে। পাহাড়ি জাতিগোষ্ঠী এখানে সবসময় সংখ্যাগরিষ্ঠ ছিল। 1950 সন পর্যন্ত এখানে 91% বেশি পাহাড়ি ছিল। কিছুদিনের মধ্যে পাহাড়িরা সংখ্যালঘু হয়ে যাবে পার্বত্য চট্টগ্রাম। এই জাতিগোষ্ঠীর স্বকীয়তা পরিচয় রক্ষা করার জন্য বিশেষ পদক্ষেপ নিতেই হবে। বাঙালি জাতি কিন্তু বাংলাদেশ থেকে উড়ে এই যাচ্ছে যে না। একজন একটা প্রশ্ন তুলেছেন যে কোনো একটা অংশকে বেশি সুবিধা দিয়ে এখানে কি শান্তি প্রতিষ্ঠা সম্ভব? এটা অবশ্যই কোনো বিশেষ একটি সম্প্রদায়ের কথা এখানে লেখা নেই। এখানে পাহাড়ি এবং বাঙালি লেখা আছে, বাঙালি না উপজাতীয়, অউপজাতীয় লেখা আছে, এবং নির্ধারিত আসন ইত্যাদি আছে। সুতরাং আমি সেই দিক থেকে বলি, সংখ্যা দিক থেকে বলতে গেলে তাহলে যদি আরও 20 বছর পরে বাঙালি 80% হয়ে যায়, তাহলে কি 80% মানুষ আমরা জেলা আর আঞ্চলিক পরিষদে বাঙালি করব? তাহলে এরকম নারীদের কেন আসন সংরক্ষণ হচ্ছে? এই জন্য। আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে এখানে মৌলিক অধিকার আমি শান্তি শৃঙ্খলায় আমি স্বস্তি বোধ করে নির্ভয়ে কাটাবো। এখন কিন্তু এখানে কোনো একটা সহিংস ঘটনা হলে নিরপেক্ষভাবে আমরা আইন শৃঙ্খলা আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেশন দেখছি না। কিছুদিন আগে বগাছড়িতে ঘটনা ঘটলো, যারা পাহাড়ি যুদ্ধ হয়ে থাকে আনারসের খেতে বেআইনিভাবে করেছে তাদের প্রতি অ্যাকশন নেওয়া উচিত। এর পরিপ্রেক্ষিতে যারা হামলা করেছে তাদের প্রতিও করা উচিত, কিন্তু আমরা দেখছি না। আমরা এই প্রসঙ্গে আসবো একটু পরে। দেবাশিস, আমরা এই প্রসঙ্গে একটু পরে আসবো। টুকু তালুকদার,
দ্বিতীয় প্রশ্নটা ছিল যে একটি অংশকে বেশি সুবিধা দিয়ে এখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব কিনা আসলে। রাইট, এই আসলে কোনো একটা সম্প্রদায়কে বেশি সুবিধা দেওয়া হচ্ছে বলে এটা আমি মনে করছি না। আমি মনে করছি যে চুক্তিটা যেটা হয়েছে এখানে শুধু ওই কি বলে পাহাড়ি সম্প্রদায় ছিল না, নিশ্চয়ই এখানে বাঙালি সম্প্রদায়, ওরা দুজন মিলেই এই চুক্তিটা হয়েছে। তবে একটু যদি আমরা বিশ্লেষণ করি, আমি বোধহয় একটু সময়টা বেশি নিব, আমরা যদি দেখি রাঙামাটিতে বা তিল হিল ডিস্ট্রিক্টে ব্যবসায়ী সম্প্রদায় কারা, আলটিমেটলি বাঙালি। আরও যদি দেখি আমি, তাহলে জনগোষ্ঠী কেন বেড়ে যাচ্ছে বাঙালি। এখানে যদি তাদের কোনো সুযোগ সুবিধা না থাকে, তাহলে রাঙামাটি হিল ডিস্ট্রিক্টে বাঙালির জনসংখ্যা বাড়ছে কেন, আসছে কেন? সুযোগ সুবিধা আছে তাদের এখানে। এটা ঠিক, যদি চুক্তিটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়ে যায়, যেটা আমাদের কি বলে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান মহোদয় যিনি আলটিমেটাম দিয়েছেন, অবশ্যই ওনার একটা অভিমান আছে, যেহেতু অভিমান তার সাথেই হয় যার সাথে তাদের সম্পর্কটা ভালো, বা সম্পর্ক ভালো বলতে আমি বলছি যে যাকে আমি কি বলে যার উপর সবসময় নির্ভর করি, যাকে আমি ভালোবাসি, বা তার প্রতি আমার অভিমানটা সবচেয়ে বেশি। তা আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি যে এখানে হতে পারে, এখানে শুধু প্রশ্নটা আসতে পারে যে নারীরা এখানে দূষিত হতে পারে যে বাঙালি নারীরা কেন হচ্ছে না, তাহলে এখানে প্রশ্নটা হয়তো একটু অন্যরকম হতে পারে। ধন্যবাদ আপনাকে টুকু তালুকদার, অসংখ্য ধন্যবাদ। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন কিংবা শুনছেন, এই অনুষ্ঠানে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত মতামত দিতে চাইলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলার পাতায় আপনার মতামত দেবার সুযোগ আছে। একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। আপনারা দেখছিলেন বিবিসি বাংলাদেশ সংলাপ। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। পরের প্রশ্নে যাচ্ছি এবারে। পরের প্রশ্ন করবেন রনেল চাকমা। একটি বৈচিত্র্যপূর্ণ এবং স্পর্শকাতর এলাকা হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সংঘটিত প্রতিটি সাম্প্রদায়িক হামলার ঘটনায় কি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত নয়? ধন্যবাদ আপনাকে। এটা একটা সাম্প্রদায়িক হামলার ঘটনা কি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত? অতি সম্প্রতি একটি ঘটনা ঘটে গেল, টুকু তালুকদার। অবশ্যই এটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। তবে অনেক সময় আমরা দেখি যে সাধারণ পাবলিকের সাথে যখন কথা বলি, তারা কিন্তু এটার উপরে কখনো আস্থা রাখতে চায় না, বা আস্থা নাই, এবং এগুলো ওইভাবেই থাকে, ওটা কখনো প্রকাশিত হয় না। এটাই দুঃখজনক। ধন্যবাদ আপনাকে। আপনি কোনটার কথা বলছেন? এই বিচার বিভাগীয় তদন্তগুলো, এই তদন্ত হলেও তাতে কোনো কাজ হয় না, সেটা আপনি বলছেন? সেটাই, হ্যাঁ, এটা থেকে যায়। অনেক সময় হয়তো এটা বাস্তবায়ন হয় না, অনেক সময় আমরা জানিও না বিষয়টা কি আছে। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো। ধন্যবাদ। বিচার বিভাগের তদন্ত উনি কি বলছেন আমি বুঝতে পারছি না। এটা কি সব ধরনের যত সাম্প্রদায়িক যে হামলাগুলো হচ্ছে, জাতিগত সাম্প্রদায়িক যে হামলাগুলো হচ্ছে, কয়েকদিন আগেও যেটা ঘটে গেল, এর আগেও এরকম ঘটনা ঘটেছে, এগুলোর বিচার বিভাগে এটা তদন্ত হওয়া উচিত কিনা? কখনো এগুলোর বিচার হওয়া উচিত, কারণ এটা হয় না যাদের যারাই করেছেন, যারাই করতে যাচ্ছেন, ওনারা কোনো না কোনো একটা পক্ষ হয়ে যান। যদি আপনি মধ্যে না থাকেন, কোনোদিন আপনি জাস্টিসটা করতে পারবেন না, আমার বিশ্বাস এটাই। আর ওনারা যারা চাচ্ছেন, ওনারা কেউ পারফেক্টলি চান না যে এটা বিচার বিভাগ তদন্ত হয়ে যেন একটা বিচার হয়, এটা কেউ চাচ্ছেন না, কেউই চায় না। যে এই দুপক্ষ যারা জাতিগত সাম্প্রদায়িক এই সংঘাতে জড়িত হয়, কোনো পক্ষই চান না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আবার একটু দর্শকদের কাছে ফিরে যাই। এদিকে ডান দিকে একজন হাত তুলেছেন, মাঝামাঝি। পার্বত্য চট্টগ্রামের সমস্ত সাম্প্রদায়িক ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, এবং আমরা দেখেছি কোনো ঘটনারই আসামি গ্রেপ্তার হয় না, দুষ্কৃতিকারীরা রেহাই পেয়ে যায়, যে কারণে তারা পরবর্তী হামলার জন্য তারা সাহস পাচ্ছে। ফলে সাম্প্রদায়িক ঘটনাগুলোর দু একটি যদি আমরা বিচার করতে পারতাম, দুষ্কৃতকারীদের শাস্তি দিতে পারতাম, এগুলো অনেকাংশে কমে আসতো। এই যে টুকু তালুকদার বলছেন যে বিচার বিভাগীয় তদন্ত হয়ে কি হবে, এগুলো কি হয় জনগণ জানতে পারে না, লাভটা কি তাহলে? আমি এই জন্য বলছি, শুধু বিচার বিভাগীয় তদন্ত না, এই ঘটনাগুলোর বিচার এবং শাস্তি প্রদান করতে হবে। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে এখানে, না আপনার পাশে। আসলে স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে
অনেক সরকারি এবং প্রশাসনের লোক এবং অনেক পাহাড়ি বাঙালি হত্যা হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের পাহাড়ি ভাইয়েরা প্রতিনিয়ত পাহাড়ে হত্যা হচ্ছে এবং এবং সরকারি কর্মকর্তারাও অপহরণ হচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। আর এই অঞ্চল থেকে শান্তি চুক্তির মাধ্যমে যে অস্ত্র জমা দেওয়ার কথা ছিল এবং অস্ত্র এবং অধিকার নিয়ে যে শান্তি স্থাপন হবে, কিন্তু এখানে প্রতিনিয়ত পাহাড়ে অস্ত্রের ঝঞ্ঝানি হচ্ছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। শত শত মানুষ ট্রলার থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। কেউ বলতেছে ইউপিডিএফ করছে, কেউ বলতেছে জেএসএস করছে, একজন একজনকে দোষারোপ করতেছে। এটা কি অস্ত্র, কি এটা কি জমা নেওয়া হয়ে গেল, না কি আবার নতুন করে কোনো অস্ত্র আনলো? কিন্তু কোনো তদন্তই হচ্ছে না। আমার মনে হয় সরকার যদি চিরুনি অভিযান চালিয়ে এলাকা থেকে অস্ত্র এবং সে আঞ্চলিক রাজনীতির দুরাত্মাকে বন্ধ করতে পারে, তাহলে এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা হচ্ছে অবিশ্বাস। এখানে একটি সম্প্রদায় অন্য সম্প্রদায়কে বিশ্বাস করতে পারছে না, ফলে প্রতিনিয়ত প্রায় বিভিন্ন ধরনের সংঘাতগুলো হচ্ছে। যদি সত্যিকারের বিশ্বাস স্থাপন করা যায় তাহলে এই অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে আমার বিশ্বাস। কিভাবে করা যাবে এই বিশ্বাস স্থাপন? এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। এখানে যারা জনপ্রতিনিধি রয়েছেন উভয় পক্ষের, পাহাড়ি বাঙালি এবং সরকারি বেসরকারি, জাতীয় রাজনৈতিক বা আঞ্চলিক রাজনৈতিক দলের যেই নেতাকর্মী হোক বা যেই জনপ্রতিনিধি হোক, তারা যদি উদ্যোগী ভূমিকা নেন তাহলে আমার মনে হয় এই জিনিসটা সমাধান করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে আপনি। এখানে পাহাড়ি বাঙালির মধ্যে যে ঠান্ডা লড়াই চলে, এটার আসলে কারণ হচ্ছে যে কারো প্রতি কারো আস্থা নাই। তো সরকার যদি এটার জন্য কোনো পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি এখানে পাহাড়ি অনেকে নারীরা আছেন, আপনাদের কাছ থেকে একটু শুনি। আপনি তৃতীয় সারিতে বলুন যে এই যে জাতিগত সাম্প্রদায়িক যে ঘটনাগুলো ঘটছে, এটাকে কিভাবে আসলে বন্ধ করা যায়? বিচার বিভাগীয় তদন্ত হলেই কি এটা সমস্যার সমাধান হবে? অবশ্যই হবে, আমি সেটা মনে করি। কারণ আমরা যখন সাম্প্রদায়িকভাবে ধর্ষিত হয় মেয়েরা বেশিরভাগ, কিন্তু এই শাস্তিগুলো সুষ্ঠুভাবে বিচার পায় না। লংগুদুতে একটা ছোট মেয়ে ধর্ষণ হয়েছে, কিন্তু সে তার মাত্র লোকটাকে জেলে নিয়ে গেছে। 1 বছর পরে শাস্তি পেল, 1 বছর মাত্র জেল। তারপর তো ওই লোকটাই আবার কি বলবো, ওই লোকটা আবার সাহস পাবে। কিভাবে বন্ধ করা যাবে? ঘটনা তো ঘটছে, আপনি বলছেন, পত্রপত্রিকাতেও দেখা যাচ্ছে, বন্ধ হবে কিভাবে? আপনার কি মনে হয়? আমি মনে করি ওইটা বন্ধ করা যাবে যদি যারা যে লোকগুলো ওই কাজগুলো করে, ওই কাজগুলো করে ওদেরকে কঠিনভাবে কঠোর শাস্তি প্রদান করা উচিত। আমি মনে করি সেটা। ধন্যবাদ আপনাকে। দেখি আরেকজন, আপনি মাঝখানে। আমি মনে করি সরকারের শান্তি চুক্তি বাস্তবায়নটা করা উচিত। আর না হলে এভাবে আমরা প্রতিনিয়ত ধর্ষিত হতেই থাকবো। আর যেভাবে ধর্ষিত হচ্ছে শিশুরা, বিশেষ করে আদিবাসী শিশুরা যেভাবে ধর্ষিত হচ্ছে, কিন্তু ধর্ষিত হওয়ার পরে যে ধর্ষণকারী যিনি, ওনাকে কিন্তু বিচার হচ্ছে না। আচ্ছা, আপনি বলছেন যে শান্তি চুক্তি বাস্তবায়ন হলে এগুলো বন্ধ হবে। এটা কিভাবে হবে? শান্তি চুক্তি বাস্তবায়ন, এটা তো একটা আইন শৃঙ্খলার ব্যাপার। এখানে তো পুলিশ আছে, প্রশাসন আছে, কিন্তু তারপরও শান্তি চুক্তি বাস্তবায়ন হলে এটা কিভাবে বন্ধ হবে? আমি মনে করি যদি শান্তি চুক্তি বাস্তবায়ন হয় তাহলে আদিবাসী নারীরা যেভাবে ধর্ষিত হচ্ছে ওখান থেকে আমরা একটু শান্তিতে থাকতে পারবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। রাজা দেবাশিস রয়, এটা বিচার বিভাগীয় তদন্ত করা উচিত কিনা, যত ঘটনাগুলো ঘটে গেছে বা ঘটবে? সেটা বিচার বিভাগীয় হোক বা মিশ্র বিচারক, সেটা শিক্ষক হতে পারে বা অন্য সিভিল সার্ভেন্ট হতে পারে, এটা নিরপেক্ষ হতে হবে, এটা উচ্চ পর্যায়ের হতে হবে। এটাতে বোঝাপড়া লাগবে যে যেই সুপারিশগুলো আসে সেগুলো যাতে জনসমক্ষে জানানো হয় এবং বাস্তবায়ন হয়। এখন সমস্যা হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পার্বত্য চুক্তিতে লেখা আছে যে পার্বত্য জেলা পরিষদের অধীনে মিশ্র জাতিগোষ্ঠী নিয়ে পুলিশ বাহিনী গঠন করা হবে। এখনও হয় নাই। এখন পাহাড়ি এলাকায় যদি বাঙালি পুলিশ হয়, পাহাড়িদের সন্দেহ সত্য হোক আর মিথ্যে হোক, তো এখন যদি বাঙালি এলাকায় কেবল পাহাড়ি পুলিশ যেত তাহলে সেরকম সন্দেহ হতো। এখন পাহাড়ি বাঙালি মিশ্রিত করে যদি পুলিশ বাহিনী, যেটা চুক্তিতে শুধু আছে না, পার্বত্য জেলা পরিষদ আইনেই আছে, তাহলে সমস্যা হতো না। তো এখন যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমরা তো দেখছি, আমি একটা জায়গায় একটু করে বলেছি, যারা এই ঘটনা ঘটিয়েছে অস্ত্র দিয়ে রাস্তায় এসছে, তারা তো প্যারাশুট নিয়ে কোথাও পালিয়ে উড়ে চলে যায় নাই, কিন্তু এখনও পর্যন্ত শুনি নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে। তো এটার জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনার প্রয়োজন আমি মনে করি না।
বাংলাদেশ দণ্ডবিধিতে যেই ধারাগুলো আছে, সে পাহাড়ি হোক বাঙালি হোক যেই দল করুক, তার বিরুদ্ধে সেই অ্যাকশন কিন্তু নেওয়া হচ্ছে না। এখানে যদি পাহাড়ি বাঙালি মিশ্র এটা হয়, নেওয়া হচ্ছে না বলে কেন, আপনার কি মনে হয় এর কারণটা কি, পেছনের কারণটা কি? এখানে আমি রাজনৈতিক সদিচ্ছার অভাব কিনা জানি না, বা কেউ না কেউ সরকারকে এমন কিছু মদত দিচ্ছে বা কুপরামর্শ দিচ্ছে যে এটা হলে খারাপ হবে। মানে আপনার কি মনে হচ্ছে এগুলো উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে? এটা আমি বলবো না যে কোনো ব্যক্তির উদ্দেশ্যমূলকভাবে করছে, কিন্তু ফলাফলটা তো একই। আপনি ইচ্ছে করে করেন আর না জেনে করেন, কিন্তু যার গায়ে লাগছে যে সুবিচার পাচ্ছে না, ফলাফলটা তো একই। তো এখন যদি মিশ্র পুলিশ বাহিনী করে এবং নিরপেক্ষ তদন্ত করে, তাহলে আমার মনে হয় যে জাতিগত যে সংঘাতগুলো হয় সেগুলো নিরসন হতে পারে, এবং নারী ধর্ষণ, শিশু ধর্ষণ এবং অন্যান্য নারীর প্রতি যে সহিংস ঘটনাগুলো, সেগুলো একটা বিশেষ দৃষ্টি দিয়ে সকলকে মিলে এটা দীর্ঘমেয়াদী সমাধান নিতে হবে। সেটা প্রতিরোধমূলকও হতে হবে, রিহ্যাবিলিটেশনও করতে হবে। অনেক ধরনের বিষয় আছে যেটা শুধু কেবল আইন শৃঙ্খলা না, সেটাতে একটা বিশেষ দৃষ্টি প্রয়োজন। ধন্যবাদ মিস্টার রয় আপনাকে। ফিরোজা বেগম চিনু, আসলে যে কথাটা সেটা হলো যে আপনার বিচার বিভাগীয় তদন্তের কথা বলা হয়েছে, আমিও এটাতে বিশ্বাস করি। আমার মতে বিচার বিভাগীয় তদন্তগুলো হওয়া উচিত, এবং সেগুলোর যাতে আপনার রেজাল্টটা যাতে জনসমক্ষে উপস্থিত করা হয়, এবং সে সাথে আপনার যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে। এটাই আসলে জাতিগত যেই সন্দেহ অবিশ্বাস, এটা হয়ে উঠছে। আমার জন্ম কিন্তু রাঙ্গামাটিতে। আমরা ছোটোবেলায় কখনো দরজা বন্ধ করে ঘুমাতাম না, গরমের সময় কারেন্ট ছিল না, তো দরজা খোলা রেখে ঘুমাতাম। তখন কিন্তু এই সন্দেহ অবিশ্বাস এগুলো ছিল না। এখন দিনে দিনে এই সন্দেহটা কেন যেন একজনের প্রতি একজনের আস্থার জায়গাটা কোথায় যেন বাঙালিদের মধ্যে একটা ফাঁক আপনার সৃষ্টি হচ্ছে। তো আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে আওয়ামী লীগ রাজনীতির কথা বলবো, আমরা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। স্টিল নাও এ পর্যন্ত যতগুলো ঘটনাই ঘটেছে, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছি। ধন্যবাদ আপনাকে। টুকু তালুকদার, দুজন পাহাড়ি নারী ধর্ষণের কথা বলেছেন এবং ওনাদের কথা শুনে মনে হচ্ছে বিষয়টা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। এটা আসলে কত বড় সমস্যা এখানকার? এটা খুবই মারাত্মক সমস্যা, এবং এটার জন্য আমরা খুবই মানে প্রতিটা মুহূর্তে আমরা খুব উদ্বেগের সাথে আছি। এবং এটা খুব সম্প্রতি যে কাপ্তাইয়ের ঘটনাটা বললো, এটা 15 তারিখ হয়েছে, এবং প্রত্যেকটা আমাদের একটা অলরেডি মুভমেন্ট আছে। আমরা চেষ্টা করেছি যে এখানে মুভমেন্টের মধ্যে পাহাড়ি বাঙালি বিভিন্ন সম্প্রদায় এবং সেই সাথে বিভিন্ন পেশার লোকদেরকে নিয়ে আমরা কিন্তু আমাদের মুভমেন্টটা করছি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন। আর এখানে হয় না কেন, আপনার কি মনে হয়? এটাই, আসামিদেরকে পাওয়া যাচ্ছে না। ওরা পুলিশ প্রশাসন বলছে যে আমি আসামিদেরকে ধরতে পারছি না, আমরা বা কোনো আই উইটনেস নাই, যে কেসের বা যে ধারাগুলো আছে আই উইটনেস নাই, এটা চাচ্ছে তারা। কিন্তু এই বর্তমান কেসটাতে আসামি ধরা পড়েছে 160 পড়ে, সে রায় সে কথা বলেছে যে সত্যি সে কি বলে হত্যা করেছে। তা আমরা এই কোয়েশ্চেন নিয়ে আশাবাদী, যদি একটা দৃষ্টান্তমূলক আমরা শাস্তি ওরা যদি আমরা দেখাতে পারি কোনো ধরনের, তাহলে আমার মনে হয় এটা প্রভাব পড়বে সুদূর প্রসারেই, যেটা যে যারা নির্যাতিত হচ্ছে এটা ব্যাপার। আর বিশেষ করে প্রতিটা মাসেই একটা করে নারী, কিন্তু বিশেষ করে শিশুরা, সে রেপড হচ্ছে, পাশাপাশি তাকে মেরে ফেলা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আবারও একটু দর্শকদের কাছে ফেরত যাই। এই জায়গায় একটু যোগ করতে চাই আমি এর সাথে। সেই যোগটা হলো, আমরা নারীকে নারী হিসেবে দেখি। হ্যাঁ, সেটা পাহাড়ি বাঙালি, আমরা পাহাড়ি বাঙালি দেখি না, এবং আমরা এটাতে সবসময় যে কোনো আন্দোলনে আমরা নারীকে নারী হিসেবে দেখে কিন্তু আমরা আন্দোলন করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পাহাড়ি নারী যেটা ধর্ষণ হয়েছে তার কথা আসছে, কিন্তু তার আগে অনেক বাঙালি নারীও এখানে ধর্ষণ হয়েছে, তাদের কথা আসে নাই। আমরা চাই সমস্যাটা আমরা চিৎকার করব, নারী নারী, তার উপর ধর্ষণ হতে পারে না, তার উপর নির্যাতন হতে পারে না। আমরা সেই নির্যাতনের বিরুদ্ধে পাহাড়ি বাঙালি সকলে সমস্যার। ধন্যবাদ আপনাকে ফিরোজা বেগম চিনু। আমি দর্শক শ্রোতাদের এখানে আবারও মনে করিয়ে দেই, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান, তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেইলও করতে পারেন। ইমেইল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছিলেন বিবিসি বাংলাদেশ সংলাপ। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন অন্তরা চাকমা।
ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে 2021 সালের মধ্যে একটি মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ রাজনৈতিকভাবে কতটা প্রস্তুত? বাংলাদেশ ধন্যবাদ। রাজনৈতিকভাবে কতটা প্রস্তুত 2021 সালের মধ্যে? সময় আছে আর 7 বছরের মতো, যেটা আওয়ামী লীগ সরকার নির্ধারণ করেছিল যে দেশকে একটা মধ্যমায়ের দেশে পরিণত করবে। কতটা প্রস্তুত? শুরুটা করি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো আপনাকে দিয়ে। ধন্যবাদ। আসলে মধ্যমায়ের দেশ হওয়ার জন্য যে প্রেক্ষাপট দরকার, যে অবস্থান দরকার, যা করা উচিত আমাদের, এটা এখনও করতে পেরেছি কিনা জানি না। আমি সরকার যে সিদ্ধান্তটা নিয়েছেন মধ্যমায়ের দেশ পরিণত করবেন, এটা বাস্তবিক আমার কাছে এখনও মনে হয়নি যে আমরা ওই রকম প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি সরকার আরও বেশি করে প্রস্তুতি নেওয়া উচিত। কী ধরনের প্রস্তুতি? যেমন আমাদের যিনি প্রশ্নকর্তা, উনি কোন প্রেক্ষাপটে করেছেন আমি জানি না। আমি আমার হিলট্রেক্সের এই এলাকার ইয়েতেই বলি, আমাদের যে অবস্থান, আমাদের এখানে মধ্যমায়ের দেশ করার জন্য আমাদের রাজনৈতিক বিবেচনাগুলো থাকতে হবে, আমাদের সামাজিক বিবেচনাগুলো থাকতে হবে, আমাদের ব্যবসায়িক বিবেচনাগুলো থাকতে হবে। আর আমাদের এখানে সর্বোপরি যেটা খুবই প্রয়োজন, পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা, রাজনীতির কথা বলছিলেন যে একটা দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যায় তার জন্য সবচেয়ে বড় দরকার একটা রাজনৈতিক স্থিতিশীলতা। সেই স্থিতিশীলতা কি বাংলাদেশের আছে? একেবারে নেই বলবো না, তবে গত কিছুদিন আগে যে নির্বাচন হয়ে গেল সারা বাংলাদেশে, এরকম যদি আরেকটা দুটো নির্বাচন হয়, আমি তো বিশ্বাস করতে পারি না যে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। যে সুযোগ পেয়েছিলাম, যে সুযোগ ছিল আমাদের নির্বাচন করে প্রকৃত লোককে টাইমলি আমি ভোট দিব, কিন্তু গত 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছে ওখানে কি আমি বলতে পারি যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে? ধন্যবাদ আপনাকে। দেবাশিস রয়। আমি আশাবাদী যে আমরা পুরোপুরি না হলেও যতখানি আমরা স্বপ্ন দেখছি যে মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশ এগোতে পারে, এবং আমি জানি না কোন সরকার কি ক্রেডিট নিচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ খুবই কর্মঠর এবং কষ্ট করছে দেশে বিদেশে, এবং এখানে আমাদের মানব শক্তি খুবই ভালো। কিন্তু সরকার যদি সেই শিক্ষা, স্বাস্থ্য এদিকে যথাযথভাবে নজর না দেন অন্যান্যের মধ্যে, তাহলে কিন্তু আমরা সেই গন্তব্যে যথাযথ গতিতে পৌঁছতে পারবো না। এবং পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত এবং আদিবাসী প্রেক্ষিত এবং হাওড় অঞ্চল বা অন্যান্য অঞ্চলে যে তাদের যে অবস্থা, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, প্রাথমিক শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ ইত্যাদির স্বাস্থ্যসেবার যে অবস্থা, সেটা যদি প্রেক্ষাপট অনুসারে যদি রাষ্ট্র না করে তাহলে পুরো রাষ্ট্র কিন্তু এগোতে পারবে। এই যে একটা প্রশ্ন উঠছিল যে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, কিন্তু 5 জানুয়ারি যে এটা বিতর্কিত নির্বাচন হয়ে গেল, এটা রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না বলে একটা ধারণা করা হচ্ছে। অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা এটা একটা বড় ফ্যাক্টর, এবং আমরা অবশ্যই আশা করব যে সরকার এবং বড় বড় এবং সব বিরোধী দল এর সাথে আলোচনা করে ভবিষ্যতে এমন নির্বাচন হোক যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। ধন্যবাদ আপনাকে। আবারও একটু দর্শকদের কাছে ফিরে যাই, সামনে আমাদের যে রাঙ্গামাটি শহরে, রাঙ্গামাটি জেলায়, পার্বত্য চট্টগ্রামে যেই আদিবাসী এবং পাহাড়ি বাঙালির মধ্যে যেই এই ঘটনাবলী হয়, এই ঘটনাবলীর মধ্যে আমাদের নেতৃত্বস্থানীয় যারা আছে তাদের যে ভূমিকা থাকে, অনেকের ভূমিকা আমরা প্রশ্নবিদ্ধ। এর মধ্যে আমাদের মাননীয় রাজা মহোদয় এখনো পর্যন্ত কোনো ঘটনায় ভূমিকা রেখেছেন বলে মনে হয় না। তাহলে আপনাদের আমরা এই ব্যক্তিগত প্রসঙ্গে আমরা যাচ্ছি না, আমরা কথা বলছিলাম যে মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এটা কি সম্ভব? মধ্যমায়ের দেশে আমরা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের ভ্রাতৃত্ববোধ যেটা, এটা থাকা দরকার। এই ভ্রাতৃত্ববোধ থাকার জন্য আমাদের নেতৃত্বস্থানীয় যারা আছে তাদের ভূমিকাটা আমাদের জরুরি বেশি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। বাপাশে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক একটা দেশ হয়ে গেছে অলরেডি। এখানে আমাদের শিক্ষাগত যে একটা মান, আমরা স্টুডেন্টরা কিন্তু 40%ই আমরা স্টুডেন্টরা কিন্তু একটা অংশ দেশের। তো রাজনৈতিকটা এমনভাবে 21 সালে একটা মধ্যমা দেশ করবে বলছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এতটাই খারাপ হয়ে গেছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, বিভিন্ন কথা শুনছি স্টুডেন্টদের উপর বিভিন্ন ধরনের, যেখানে যাচ্ছি ঘুষ কিংবা রাজনৈতিকদের বড় হাত থাকতে হবে। তো এটা কেন? আচ্ছা ধন্যবাদ। তার পাশে আরেকজন 2021 সালে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত করবেন বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা যৌক্তিক।
তা আমি বলতে চাইব পার্বত্য প্রেক্ষাপটে আমাকে ক্ষুধার্ত রেখে, আমাকে বঞ্চিত রেখে আপনি কীভাবে মধ্যমায়ের দেশে পরিণত করবেন? আমার এই পার্বত্য চট্টগ্রামের 12 লক্ষ মানুষকে যদি আপনি বঞ্চিত করেন, আপনি বৈষম্য রাখেন, কোনোভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে না। তা আমি পার্বত্য প্রেক্ষাপটে সবচেয়ে যিনি ভূমিকা রাখতে পারেন আইন, আদালত এবং যিনি চুক্তির ঊর্ধ্বে, তিনি হচ্ছেন আমাদের মাননীয় রাজাবাবু, যিনাকে চুক্তি করে ওনার পদ দলিত করা হয়েছে, ওনাকে রাজা থেকে সার্কেল চিফে পরিণত করা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা সেই প্রসঙ্গে যে- যাচ্ছেন, আপনি ভিন্ন প্রসঙ্গে হাঁটছেন, সেদিকে আমরা যাব না। বিষয়টা ছিল রাজনৈতিকভাবে কতটা প্রস্তুত 2021 সালের মধ্যে, আপনি সেই প্রসঙ্গে রাজনৈতিকভাবে প্রস্তুত হবে যখনই আমি আমার পার্বত্য চট্টগ্রাম নিয়ে যখন আমি ক্ষুধা দারিদ্রতার ঊর্ধ্বে উঠতে পারবো। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের এটা পুরো মাননীয় রাজাবাবু বাংলাদেশের- কিছু প্রস্তুত, এখানে ধন্যবাদ কিছু উদ্যোগ নিলে। ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে আপনি। আমাদের দেশ বাংলাদেশকে যদি আমরা মধ্যমায়ের দেশে করতে চাই, টার্গেট খারাপ না, অবশ্যই আমরাও চাই, তবে বিভিন্ন ধরনের ফ্যাক্টরগুলো কনসিডারেশনে নিয়ে আসতে হবে। কারণ অর্থনীতি যদি সচল থাকে তবেই তো আমরা আমাদের এই স্বল্পোন্নত দেশকে অবশ্যই মধ্যমায়ের দেশে করতে পারি। এখানে যদি সাম্প্রদায়িক যে দাঙ্গা, এছাড়াও পুরনো যে দাঙ্গাগুলো হয়েছিল, এই সাম্প্রদায়িক মনোভাবটা ত্যাগ করে যদি ট্রান্সপোর্টেশনগুলো ব্লক করে না দেওয়া হয়, যাতে পাহাড়ি এবং বাঙালি উৎপাদনকারীরা তারা বাজারে এসে যদি উৎপাদন বিশেষ জিনিসগুলো যদি বিক্রি করতে পারে, যে ইনকামটা হবে, সেখানেই তো অর্থনৈতিক সচলতা আসবে, তবেই তো দেশটি আসবে। সুতরাং রাজনৈতিক সচ্ছলতা অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। ফিরোজা বেগম চিনু। 2021 সালের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যে মধ্যম আয়ের দেশের পরিণত করবেন যিনি ঘোষণা দিয়েছেন, আমাদের মনে হয় না যে আমাদের 2021 সাল লাগবে, তারই আগেই আমরা হয়তোবা সেই মধ্যম আয়ের দেশে আমরা যেতে পারবো। আপনি দেখেন এখন দারিদ্র্য সীমা কিন্তু আমরা 24% নিচে নেমে এসছে। আমি কিন্তু সার্বিক প্রসঙ্গে বলবো, আমি পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে নয়। আর যেটা বলতে চাচ্ছিলাম, আপনার দেখেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, আমরা এখন খাদ্য রপ্তানি করছি, আমরা রপ্তানিকারক একটি দেশ। ঠিক এই অবস্থাটা যদি চলতে থাকে, সেই সাথে রাজনৈতিক সম্প্রীতিটা যদি থেকে থাকে, আমরা যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে থাকি, আমি মনে করি আমাদের রাজনৈতিক সম্প্রীতিটা থাকা উচিত। আর রাজনৈতিক সম্প্রীতিটা যখন থাকবে, তখন অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। টুকু তালুকদার। মধ্যমায়ের দেশ আসলে আমরাও আশাবাদী, যেহেতু আমরা উন্নয়নের সাথে যারা কাজ করছি, কিছু কিছু অর্জনও এসছে। যে অর্জনগুলো হতে পারে যে নারী শিক্ষার ব্যাপারে কিছুটা অর্জন এসছে, তারপরে স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা। তবে এটাও ঠিক যে একটা এলাকাকে বাদ দিয়ে কিন্তু মধ্যমায়ের দেশ এটা হবে যে, ওটাও কিন্তু আশা করা যায় না। তবে পার্বত্য চট্টগ্রামকেও বিশেষ নজর দিতে হবে সরকারের। যে রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন, সেটা হলো আপনার সার্বিকভাবে এটা স্থিতিশীলতা আনার কিছুটা বলবো যে দায়ভারটা সরকারেরই বর্তায়। সরকারকে এটা এগিয়ে আসতে হবে স্থিতিশীল রাখার জন্য। পাশাপাশি আমাদের শান্তি চুক্তিপূর্ণ বাস্তবায়নটা খুবই দরকার, যেটা পরবর্তীতে যাতে স্থিতিশীলটা এখানেও থাকে এবং এটা বজায় থাকে, এবং অর্থনৈতিক কর্মকাণ্ড যদি এখানে গঠিত না হয়, যেটা বলেছে যে তাহলে আমাদের মধ্যমায়ের দেশ কিন্তু শুধু পার্বত্য চট্টগ্রামে বাদ দিয়ে ওইটাও হবে না। সুতরাং এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। আর আমি একটু যোগ করতে চাই, যেটা হলো কি, আমার সেই পাশাপাশি যদি আমাদের নারীদের উৎপাদনমূলক যে একটা কন্ট্রিবিউশন আছে, সেটা যদি জাতীয় অর্থনীতিতে যুক্ত হয়, তাহলে এটা আমার মনে হয় আর বেশি একটা এসিভ আসবে। ধন্যবাদ টুকু তালুকদার। দেবাশিস রায়, আপনার কাছে আসি। আপনি শুনছিলেন যে কয়েকজন বলছিলেন যে এই এলাকায় যে একটা অশান্তি বা অস্থিরতা কিংবা চাপা ক্ষোভ, এটা কি নিরসনের জন্য নেতৃস্থানীয়দের একটা ভূমিকা রাখতে হবে, এবং আপনাকেই বলছিলেন যে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, কিন্তু আপনি কখনো সেই ধরনের ভূমিকা রাখার চেষ্টা করেননি। আপনি কি চান যে নেতৃস্থানীয়ভাবে সেরকম কোনো ভূমিকা রাখতে? আমি রাজনীতিবিদ নই, তবে আমি যে সুযোগগুলো পাই সরকারের সাথে, রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যারা জড়িত আছেন, সেখানে আমি সর্বদাই চেষ্টা করি। আমি তো সর্বদাই আমার সার্কেল চিফ হিসেবে আমি তো আমার ভূমিকা রেখে চলেছি যতখানি পারি। সেটা কারো চোখে ভালো হতে পারে, কারো চোখে মন্দ হতে পারে, কারো চোখে মাঝারি হতে পারে। আমি সর্বদাই রাজি আছি বলতেও পারবো, চেষ্টাও করেছি। যেখানে হয়েছে আমি চেষ্টা করেছি, যেখানে যেখানে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হয়েছে, কাউকে অন্যায়ভাবে হয়রানি করা হয়েছে বা কোনো হিংসাত্মক কাজ করা হয়েছে, আমি সেটার বিরুদ্ধে বলেছি। অনানুষ্ঠানিকভাবে হয়তো অনেক সময় কাজগুলো করি, হয়তো প্রেস কনফারেন্স করি না, হয়তো মাইকে বলি না,
কিন্তু আমি চেষ্টা করি এবং চেষ্টা করে যাব। ধন্যবাদ আপনাকে দেবাশিস রায়। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে বাকি তিনজনকেও। ধন্যবাদ রইল এখানে আপনারা যারা দর্শক হিসাবে প্রশ্ন করেছেন কিংবা আপনাদের মতামত দিয়েছেন আপনাদেরকেও। আর আমি দুঃখ প্রকাশ করছি, অনেকেই হাত তুলেছিলেন কিন্তু সেই সুযোগ আমি দিতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। আশা করছি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, সে আশা রেখে রাঙ্গামাটি থেকে এখানে বিদায় নিচ্ছি।